নোবেল শান্তি পুরস্কার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বললেন পুতিন। রাশিয়াকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে চীন। চীন পণ্যের উপর আরো 100% শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র। নতুন ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি বিশ্ব। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি কাজল হায়দার এবং আমি প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীরদা, আপনাকে দর্শক আমার তরফ থেকে বিশ্ব সংযোগে স্বাগত। ধন্যবাদ কাজল ভাই। যাদের জন্য অনুষ্ঠান সেই দর্শকদের অনেক আমি দেখছি, আমি মোবাইলে দেখছি, ওনাদের প্রচুর কমেন্ট এসেছে। ধন্যবাদ আপনাদের আসলে এই আমাদের অনুষ্ঠানটা দেখছেন, কমেন্ট করছেন। আমরা দুঃখিত এই কারণে যে আমরা সব সময় সব কমেন্ট পড়তে পারি না, আমাদের হাতে সময় খুবই অল্প থাকে। তারপর আমরা চেষ্টা করছি যতটুকু পড়া সম্ভব ততটুকু আমরা কমেন্টে চলে যাচ্ছি। আব্দুল মজিদ নামে আমাদের প্রথম দর্শক লিখছেন, রাশিয়া ইজ ব্রেভ নেশন। মানে উনি বলতে যাচ্ছেন যে রাশিয়া সাহসী একটা জাতি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নুরুল শাহিন নামে আমাদের আরেক দর্শক লিখছেন, ভবিষ্যৎ যদিও বলা যায় না, তবুও আমার মনে হয় রাশিয়া পশ্চিম বিশ্ব যুদ্ধ করতে করতে নিজেদের শক্তির অপচয় করবে এবং চীন হয়ে উঠবে বিশ্ব মোড়ল। উনি একটা প্রেডিকশন করেছেন। ধন্যবাদ আপনাকে। বিশ্বজিৎ কুমার নামে আমাদের আরেক দর্শক লিখছেন, পুতিনের এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করলো যে এখন থেকে রাশিয়া পুরো ইউরোপকে প্যাদানি দেওয়া শুরু করবে। আর ট্রাম্প টুইটে বলবে ইউরোপ শান্তি নয়, যুদ্ধ চায়, তারা যুদ্ধই করুক, আমি যুদ্ধের মধ্যে নাই, তবে মিত্রতার খাতিরে ইউরোপকে স্বল্পমত ক্ষেপণাস্ত্র গোলাবারুদ বিক্রি করবে, এতে আমেরিকার কোনো আপত্তি নাই। মানে আমেরিকা ব্যবসা করবে। ওনার সুন্দর একটা প্রেডিকশন দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। রাজু মিয়া নামে আমাদের অপর এক দর্শক লিখছেন, বর্তমানে আমরা পৃথিবীর লোক চাই রাশিয়া পৃথিবীর মরণ হলে পৃথিবীকে কোনো দাঙ্গা হতো না এবং কোনো সমস্যার সৃষ্টি হতো না। উনি আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমাদের সর্বশেষ দর্শক এমডি দেলোয়ার, উনি লিখছেন, যুদ্ধ নয়, শান্তি চাই, গাছ লাগান, পরিবেশ বাঁচান। উনি সুন্দর একটা করেছেন, ধন্যবাদ আপনাকে। তো কবিতা, যেহেতু কমেন্টে দেখলাম রাশিয়া চীনের কথা এসে পড়ছে, তাই আজকের এই টপিক দিয়ে শুরু করি। পশ্চিমা বিশ্ব, ন্যাটো প্লাস হচ্ছে জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, তার একটা বরাবরই একটা অভিযোগ যে চীন গোয়েন্দা তথ্য থেকে শুরু করে প্রযুক্তিগতভাবে, অস্ত্রের কথা বলে না, প্রযুক্তিগতভাবে রাশিয়াকে সাহায্য করছে। তার মানে ইউক্রেন যুদ্ধে চীনও ওতপ্রোতভাবে জড়িত তাদের ভাষায়। এখন আমরা জানি যে এসিও সম্মেলনের পর আগে থেকেই আপনার চীন এবং রাশিয়ার সম্পর্ক ভালো ছিল এবং কিছুদিন আগে যে চীনে এসিও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানে এই সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। রাশিয়া একদিকে চাচ্ছে আপনার ন্যাটোর বিকল্প একটা সামরিক জোট করতে, আর এখানে পুরো অর্থনীতিকে লিড দিবে চীন, এই ধরনের একটা। তা আপনি একটু যদি ইউক্রেনের এই। ধন্যবাদ কাজল ভাই। আসলে মানে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের সর্বশেষ যে আমরা আপডেটটা কাল দেখতে পাচ্ছি, আক্রমণ তো আসলে প্রতিদিনই হচ্ছে, রাশিয়ার ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলার মধ্যে সর্বশেষ যে আপডেট এবং সর্বশেষ যে অবস্থা আমরা পরিলক্ষিত করছি, সেটা হচ্ছে চীনের বিরুদ্ধে একটা অভিযোগ জেলেনস্কি গতকালকে দিলেন। সেটা হচ্ছে উনি বলতে চাইছেন যে ওনার গোয়েন্দা সংস্থা বলছে এত নিখুঁত তথ্য, মানে ওনার যে অর্থনৈতিকভাবে খুব, যেগুলোর জন্য যে ইউক্রেন খুবই স্বাবলম্বী এবং অনেকটাই এতদিন ধরে চলে তার যে ভিত্তি বলা যায়, অর্থনৈতিক ভিত্তি, সেসব ক্ষেত্রগুলোর মধ্যে খুব নিখুঁতভাবে হামলা চালানো হচ্ছে। এবং এগুলো রাশিয়ার শক্তি পর্যালোচনা করলে, ইউক্রেনের ভাষ্যমতে, জেলেনস্কির ভাষ্যমতে, সেই শক্তি বা পর্যালোচনা করলে এইভাবে হামলা চালানোটা সম্ভব না। ওনাদের কাছেও কিছু পাল্টা কিছু গোয়েন্দা তথ্য এবং পর্যালোচনা করে তারা যেটা দেখেছেন, সেটা হচ্ছে এই হামলাগুলো, যে ড্রোন বা ক্ষেপণাস্ত্র যে হামলাগুলো, সেগুলো হামলা চালানো একমাত্র সম্ভবত স্যাটেলাইট থেকে কিছু ছবি নেওয়া এবং টার্গেটটাকে একদম এবং মানে পিন পয়েন্টটাকে টার্গেট করতে পারা। এই বিষয়টা তারা বলছে শুধুমাত্র, আমরা জানি যে ইউএস এর আছে, কিন্তু ইউএস তো আর রাশিয়াকে সেটা প্রোভাইড করবে না। সেটা শুধুমাত্র যদি কেউ প্রোভাইড করে তাহলে সেটা হচ্ছে চীন। কারণ এই নেক্সট যে কান্ট্রিটার এই শক্তিটা আছে, এই স্যাটেলাইটের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে হামলা চালানোর, সেই ক্ষমতা হচ্ছে চীনের। এটা হচ্ছে চীনের অভিযোগ। যদিও এই ব্যাপারে চীন এখনো পর্যন্ত কিছু বলেনি। রাশিয়ার বলছে যে আমাদের যে সক্ষমতা থেকে আমরা এই কাজটা করছি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এই কারণে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমার কাছে মনে হচ্ছে,
চীনের বিরুদ্ধে কিন্তু জেলেনস্কি আগেও একটা অভিযোগ ছিল যে অস্ত্র গান পাউডার দিয়ে ড্রোন দিয়ে সাহায্য, যে এইগুলো যন্ত্রাংশ, ক্ষুদ্র যন্ত্রাংশ এগুলো খুব সাহায্য করছে। এবং আমরা জানি যে আসলে চীন কতটা ডেভেলপ, আমরা কিছুদিন একটা আলোচনা করেছি যে চীন গত কয়েক বছরে যে কয়েক দশকে যে কোথায় নিয়ে গেছে যার প্রযুক্তিকে, এটা সম্ভব চীনের পক্ষে। এখন আসলে চীন দিচ্ছে কিনা এটা হয়তো সরাসরি হয়তো স্বীকার করবে না, তার বলার মধ্যে হয়তো একটু সে স্বাভাবিকভাবে এটা কূটনীতিক পর্যায়ে একটা চ্যানেলের এগুলো তো হয়তো অনেক সময় জানা হয়ে যায়, কিন্তু সরাসরি কেউ স্বীকার করতে চায় না। কিন্তু এখানে যে বিষয়টা আমাদের কাছে যেটা খুব সিগনিফিকেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে চীন এভাবে যদি একদম আমরা জানি যে এখন যুদ্ধটা হচ্ছে কিন্তু ক্ষেপণাস্ত্র, বেশিরভাগ যুদ্ধ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে এখন যে রাশিয়া যেই পন্থাটা অবলম্বন করছে, এবং এই পন্থাটাতে যদি এখন রাশিয়া সবচেয়ে বড় দুটি সহায়ক শক্তি হয়ে দাঁড়াচ্ছে, একটা হচ্ছে চীন এবং সেকেন্ড হচ্ছে ইরানের তার যে প্রযুক্তি, ড্রোনের যে প্রযুক্তি, হ্যাঁ এখন এই দুটো প্রযুক্তি দিয়ে আমরা দেখতে পাচ্ছি গত 1.5 মাস ধরে কিন্তু ভালোই সাফল্য পাচ্ছে রাশিয়া। এবং তার শুধু সাফল্যটা এমন না যে আসলে এটা যদি আরো সম্প্রসারিত হয়, ইউক্রেনের বাইরের দিকে চলে যায়, তাহলে একটা পর্যায়ে দেখা যাবে পার্শ্ববর্তী ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, যারা ন্যাটোভুক্ত দেশগুলো আছে, তাদের জন্য একটা শঙ্কার কারণ আছে। এইটাই কিন্তু কালকে আবার জেলেনস্কি তার বক্তব্যের শেষে কিন্তু বলেছেন যে এই যুদ্ধটা কিন্তু আর এখন রাশিয়া ইউক্রেনের মধ্যে নেই, যুদ্ধটা কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে ইউরোপের দেশগুলোর জন্য। এবং এই যে চীনের ঢুকে পড়া, এই চীন যে এইটাতে এক ধরনের অংশগ্রহণ নিচ্ছে, এবং এইটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে চীন নিজেকেও একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছে। চীন এখন নিজেও দেখতে চাচ্ছে আসলে ইউরোপের অবস্থা কি, কারণ এখন যেহেতু নতুন দুটি মেরুকরণ, স্পষ্টত মেরুকরণ হচ্ছে, সেই স্পষ্টত মেরুকরণের জন্য এটা স্বাভাবিক সুযোগটা যে কেউ নিতে চাইবে, এবং চীন পিছন থেকে আমার কাছে মনে হচ্ছে এই সুযোগটা কাজে লাগাচ্ছে। আচ্ছা, যে আপনি জেলেনস্কির অভিযোগের কথা বলেন, জেলেনস্কির অভিযোগ আপনার মনে আছে 1 সপ্তাহ আগে উনি অভিযোগের সুরে ইউরোপকে বলেছে যে রাশিয়া যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা করছে, তাদের দেশে সেটা এসে বিধ্বস্ত হচ্ছে বা তারা ভূপাতিত করছে, যেটাই হোক তাদের মাটিতে যেগুলো পড়ছে, এখান থেকে 1600 যন্ত্রাংশ তারা খুঁজে পেয়েছে যেগুলো মেড ইন ইউরোপ। তা আসলে হচ্ছেটা কি? আপনি চীনেরটা আমরা নাহলে বোঝা যায় যে চীন হচ্ছে রাশিয়ার পরম মিত্র, কিন্তু ইউরোপ তো ব্যাকআপ দিচ্ছে। এটা আমি নিজে আসলে জানি না এটা সামরিক বিশ্লেষকরা কি বলবে, বাট আমার কাছে একটা টার্ম মাথায় আসছে কথা বলতে বলতে, সেটা হচ্ছে মুক্ত বাণিজ্য। জানতাম আমরা এটা মুক্ত বাণিজ্যর একটা ছাপ পড়ছে আসলে এই যুদ্ধে। কারণ আপনি বলতে পারেন আপনি কোনো পণ্যকে কোথাও আটকাতে পারবেন না, কোনো যন্ত্রাংশ হয়তো ইউরোপে তৈরি হচ্ছে, সেটা চলে আসছে রাশিয়াতে, রাশিয়ার তেলকে 3-4 উপায়ে এটা চলে যাচ্ছে আবার ইউক্রেনে। এটা হচ্ছে মুক্ত বাণিজ্যের একটা মুক্ত বাণিজ্য যুদ্ধ হয়ে যাচ্ছে। মানে আমি যদি দর্শকদের আরো সহজ করে বলতে চাই, আপনি হচ্ছেন রাশিয়া, আমি হচ্ছি আপনার ধরেন তুরস্ক, ন্যাটোর সদস্য, ঠিক আছে, আমি জার্মানির কাছ থেকে একটা প্রযুক্তি কিনলে আমি আপনাকে রাশিয়ার কাছে বিক্রি করলাম। এখন এইটাই হচ্ছে, কারণ আপনি আপনি এই মুক্ত বাণিজ্য অর্থনীতি কিন্তু চালু করেছে আপনার ইউরোপের দেশগুলো তো নেতৃত্ব দিয়েছে। এই যে আপনার যদি আমরা বলি যে মুক্ত বাণিজ্য যে বিপ্লব, সেই বিপ্লবের পুরো সুফলটা নিচ্ছে কিন্তু এখন চীন এবং রাশিয়া। আচ্ছা, আমরা এ নিয়ে আরো কথা বলবো অনুষ্ঠানের শেষে, একটু অল্প যোগ করবো। এর মাঝে আমরা আরেকটি নিউজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার রাশিয়া রিলেটেড এবং পুতিনের বন্ধু ট্রাম্প রিলেটেড। আপনি জানেন যে গত 2 দিন আগে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, এটা প্রতি বছরই দেওয়া হয়, কিন্তু এই বছর যে আলোচনা সমালোচনা হাইলাইট হয়েছে একটাই কারণ, আমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে। উনি বাচ্চাদের মধ্যে প্যাম্পারিং করে তার 7টা নোবেল পাওয়া হচ্ছে, তিনি 7টা যুদ্ধ বন্ধ করেছেন 2 টার্মে, সবকিছু মিলে। আবার কিছু কিছু দেশ তাকে সমর্থনও দিয়েছে, নোবেল কমিটির কাছে সুপারিশ করেছে তাকে যেন দেয়া হোক। এর মাঝখান থেকে ভেনেজুয়েলার বিরোধী দলের এক রাজনীতি মহিলা মাচাদো, মারিয়া মাচাদো, উনি পেয়ে গেছেন, এবং উনিও একটা কৌশলী করেছেন যে উনি উৎসাহ করেছেন ভেনেজুয়েলা আপামর যারা নিষ্পেষিত জনগণ তাদের, এবং ট্রাম্পকে এই কারণে করেছেন তারা যেন তাদেরকে সাপোর্টটা দেয়, কারণ ভেনেজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্র অনেকদিন ক্ষোভ রয়েছে বিভিন্ন কারণে। আপনি জানেন লাতিন আমেরিকার দেশগুলো আমেরিকাকে অতটা পাত্তা দেয় না, কমিউনিজম চলে, ওরা ওখানে তেল গ্যাস, কিন্তু ওদের বিরুদ্ধে সবসময় ড্রাগসের একটা এলিগেশন রয়েছে। যে আমরা জানি কলম্বিয়া হচ্ছে মাফিয়াদের এলাকা, এখানকার ড্রাগস আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে যায়। তো ঘটনা হচ্ছে এটা এত বলার কারণ হচ্ছে আপনাকে, কারণ আমরা দেখছি যে অনেক সময় পুতিনের হয়ে ট্রাম্প কথা বলেন, আবার ট্রাম্পের হয়ে পুতিন কথা বলেন। পুতিন কিন্তু ট্রাম্পকে তো খুব ভালো প্রেডিক্ট করে ফেলেছে, ও জানে যে ট্রাম্পকে কিভাবে পক্ষে রাখা যায়। তো আপনি পুতিনের মন্তব্য, নোবেল শান্তি পুরস্কারের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে,
পুতিন বললেন। আসলে নোবেল শান্তি পুরস্কারটা নিয়ে আমরা দেখি প্রতি বছরই একটা হালকা পাতলা একটা বিতর্কের একটা ইয়ে থাকে, বিশেষ করে শান্তি নোবেল যে অন্য প্রাইজ গুলোর ক্ষেত্রে ওটা হয় না, কিন্তু হাইলাইট থাকে তাকে শান্তিকে নিয়ে, মানে সবার দৃষ্টিতে থাকে শান্তি থেকে। এবং আসলে শেষ কয়েকটা বছর আমরা দেখেছি এটা রাজনৈতিক কারণে, এটা আসলে ভূ রাজনৈতিক কারণের বা ইন্টারন্যাশনাল পলিটিক্স এর জায়গায় এইটা একটু আসলে সম্পর্কিত হয়ে গেছে, মানে এটা কোনো না কোনো ভাবে আসলে ইন্টারন্যাশনাল। আমরা এই লাস্ট যে ভেনেজুয়েলার যাকে দেওয়া হলো সেটাও কিন্তু এক ধরনের একটা রাজনৈতিক পলিটিক্যাল, এবং ওনার বিরুদ্ধে একটা এলিগেশন আছে। এলিগেশনটা হচ্ছে আপনার উনি মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশে উনি সমর্থক, এবং ওই কারণে তাকে দেয়া হতে পারে। এই যে আপনি প্রতি বছর একটা সমালোচনা থাকে, একটা সমালোচনা, পাল্টা একটা সমালোচনা আছে। এখন বিষয় হচ্ছে এখানে পুতিনের কাছে আমার ইন্টারেস্টিং লেগেছে যে অনেকগুলো দেশই যদিও ট্রাম্পের জন্য মানে বলে সুপারিশ করেছে, পুতিনের এটা আমি আসলে ঠিক বুঝতে পারছি না, কারণ এটা কি আসলে কটাক্ষ করে সমর্থন করা না আসলে সত্যি করতে ট্রাম্পকে আসলে সমর্থন। ট্রাম্প তো খুশি হয়েছে, ট্রাম্প তো টুইট করেছে, রিটুইট করেছে। এখন বিষয়টা হচ্ছে ওই জায়গায় ট্রাম্প আসলে মানে এক ধরনের খুব আশা ছিল বারাক ওবামাকে মধ্যে টেনে নিয়ে আসছেন যে বারাক ওবামা কোনো যুদ্ধ কাজ না করেই বিয়ে পেয়েছেন। এখন পুতিনের বিষয়টা আসলে আমি একটু মানে হাসিও পেয়েছে, কারণ এই কারণে যে পুতিন আসলে রাজনৈতিক, পুতিনের আসলে প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেক স্টেপ কিন্তু পুতিন আগামী 3-4টে স্টেপ চিন্তা করে প্রত্যেকটা কাজ করে। এইটা আসলে কোন কিসের কাজ সেটা জানি না। এবং কিন্তু আপনি দেখবেন যে উনি কিন্তু রেফারেন্স দিয়েছেন কিন্তু ইউক্রেন যুদ্ধের বা অন্য যুদ্ধের গুলোর কিন্তু বলেছেন যে ট্রাম্প তো চেষ্টা করছেন, ট্রাম্পের একটা চেষ্টা আছে, সেই জন্য উনি এক ধরনের সমর্থন করছেন। আসলে বিষয়টা হচ্ছে মানে আলাস্কা বৈঠক বা ট্রাম্পের যে উদ্যোগগুলো আসলে কতটা সফল বা আসলে কোন পর্যায়ে আছে সেটা আমরা তো সবাই জানি। এটা আসলে এই ক্ষেত্রে আসলে পুতিন কেন আগবাড়িয়ে। দাদা আপনাকে আমি এখানে খুব বিনীতভাবে আপনাকে খণ্ডন করতে চাই। ধরেন ট্রাম্প আমরা দেখছি দৌড়ঝাঁপ করতেছে, কি হচ্ছে ভিতরে উই ডোন্ট নো, যতটুকু বলছেন সাফল্য হতে পারে, কিন্তু আমরা তো বিশ্বের অন্য অনেক বড় বড় মোড়ল আছে, নেতা আছে, তাদেরকে তো দেখি না কোনো সময় এভাবে আগ্রহ করে। কারণ আপনি 7 সমুদ্র প্যাসিফিকের ওই পাশের একটা দেশ, এই যুদ্ধে কিন্তু তাদের গায়ে কোনো আঁচ লাগছে না, বরঞ্চ তাদের ব্যবসাটা হচ্ছে। কিন্তু ট্রাম্প শোম্যানশিপে হোক, দেখানোর জন্য হোক, বা আন্তরিকভাবে তার মনে ক্ষমতা আমরা জানি না, সে কিন্তু চেষ্টা করেছে, চেষ্টা করে ব্যর্থ হয়ে সে বলেছে আমি এই আলোচনা শুরুর আগে ভেবেছিলাম এটা খুব সহজ হবে, কিন্তু আসলে খুব কঠিন। আমার প্রশ্ন আপনার কাছে, জার্মানির চ্যান্সেলর, ফ্রান্সের প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে আপনার স্টারমার্কের কথা বলেন ব্রিটেনের, আরো তো ইউরোপিয়ান দেশ আছে, এশিয়ার বড় বড় দেশের আছে, তারপরে যারা আগে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছে, ম্যান্ডেলের কথা বলবেন, উনি মারা গেছেন, এই ধরনের যারা ব্যক্তিত্ব রয়েছেন, তারা তো ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। এখানে একটা বড় বিষয় হচ্ছে কিন্তু শক্তিমাত্রা এবং শক্তিশালী দেশ হিসেবে আপনি আমরা সবসময় দেখি যে কোনো জায়গায় কিন্তু ইউএস এর একটা যেখানে পৃথিবীর যে প্রান্তে ঘটনা ঘটে, যে মহাদেশে ঘটনা ঘটে, তার একটা অবস্থান থাকে। এইটা একটা জিনিস। আর 2 নম্বর বিষয় হচ্ছে ট্রাম্প কিন্তু মানে এক ধরনের মানে আমরা যদি বাংলাদেশের নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে যাই, নির্বাচনের আগে আমি এই ট্রাম্পের কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি, যদি এটা আমেরিকার বিষয় না, ইন্টারনাল বিষয় না, এটা একটা আন্তর্জাতিক বিষয়, কিন্তু তারপরেও কিন্তু সুনির্দিষ্টভাবে এখানে বলা ছিল যে, এবং ট্রাম্প কিন্তু কয়েকটা বিষয়ের জন্য অ্যাটেনশন ড্র করেছে, এবং পাবলিকের যে অ্যাটেনশনটা ক্রিয়েট মানে উনি নিতে পেরেছেন, তার মধ্যে কিন্তু এই যুদ্ধ একটা। এই কারণে আসলে তার প্রতি, তার উদ্যোগের প্রতি একটা মানুষের একটা ইন্টারেস্ট ছিল। তিনি আসলে কি করতে পারেন, উনি হয়তো অনেক কিছু বলে ফেলেন, কিন্তু যেহেতু উনি সুনির্দিষ্টভাবে বলেছেন এবং দিনক্ষণ বেঁধে দিয়ে বলেছেন, এবং উনি কিন্তু বলে একটা সবচেয়ে মানে আমি এই ধারাবাহিকতায় যেটা দেখবো ট্রাম্প যেটা করতে পারেনি, অবশ্যই অনেক কিছু করেছেন, যেটা করতে পারেন সেটা হচ্ছে ওনার কিন্তু একটা 1:2 মানে আপনাকে মুখোমুখি দুজনের বৈঠক করানোর কথা, বা দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় একটা বৈঠক করানোর কথা ছিল, সেটা কিন্তু করতে পারেনি। বিষয়টা আলোচনা এই জন্যই আসছে যেহেতু ওনার নির্বাচনী বিষয়ে কমিটমেন্ট ছিল যে আমি এটা করে দেবো। এখন হয়তো উনি এসে বলছেন যে আমি আসলে এটা মানে এত কঠিন, এত কিছু বুঝিনি, এখন হ্যাঁ ঠিক আছে সেটা, কিন্তু ওনার এটার সাথে মানে এক ধরনের সাফল্যকে ধরে নেওয়া, এখন উনি কিন্তু সাফল্য এখনো পায়নি, মানে ওনার সাফল্যটা এখনো আসেনি। সেই জায়গাটা আসলে প্রশ্ন আছে। উনি নোবেল প্রাইজের সাথে ওনার এই যে যুদ্ধগুলোর ধারাবাহিক বর্ণনা দিয়ে যাচ্ছেন, আসলে অন্য যুদ্ধগুলো উনি কিন্তু প্রশ্ন উঠেছে, উনি আসলে কোন যুদ্ধ কখন কোথায় কিভাবে বন্ধ করেছেন সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। ওনার উদ্যোগটা অবশ্যই সাধুবাদ পাওয়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে মানে কিছু জায়গায় তো সবকিছু বড় বিষয় হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ওনার কাছ থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। এইটা এই জায়গাটা এসে আসলে যেটা হোঁচট খাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন এই টপিকে সর্বশেষ আপনার কাছে প্রশ্ন হচ্ছে,
টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে কিন্তু সম্পর্কটা খারাপের দিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়া। কারণ আমরা টমাহকে গেম চেঞ্জার না হলে এটা অনেক বড় ফ্যাক্ট পড়বে যদি ইউক্রেনের হাতে এটা চলে যায়। এই টমাহক ক্ষেপণাস্ত্র কয়টা দিবে না দিবে এখন এটা ইস্যুও হয়নি, জাস্ট খালি কথাটা উঠছে। এই একটা সময় পুতিন কেন প্রশংসা করলো না, এখন পুতিন আমি শুরুতে বলেছি পুতিনের আসলে আমি রাজনৈতিক কোনো চাল কিনা, এটা পুতিনের কোনো ডিপ্লোম্যাটিক বা কোনো স্টেপ কিনা, সেটা আসলে দেখার বিষয় একটু অপেক্ষা রাখতে হবে। কারণ এটা ঠিক যে আগেও কিন্তু একটা অভিযোগ আমরা কিন্তু আগেও পেয়েছিলাম, সেটা হচ্ছে এবং এটা কিন্তু ইউএসএ গভর্নমেন্ট থেকেও এক ধরনের তদন্ত হয়েছিল যে এই পুতিন এবং ট্রাম্পের রাশিয়ার সাথে যে সম্পর্কটা ছিল ট্রাম্পের একটা গত টার্মের সময় যে একটা ভালো সম্পর্ক ছিল, বা নির্বাচনে জিততে সহায়তা করা বা ভোটের সময় এক ধরনের পক্ষপাতিত্ব করা রাশিয়ার, সেই জায়গাটা কিন্তু একটা অভিযোগ আছে তাদের মধ্যে, একটা ভালো রিলেশনের ক্ষেত্রে অভিযোগ আছে। কিন্তু সাম্প্রতিক সময় হয়তো, এবং এটাও ঠিক, জেলেনস্কিকে উনি পুতিনের পক্ষ থেকে কিন্তু এক ধরনের থ্রেড দিয়েছিল, মানে আলোচনার সময় প্রথম দিকে। শেষের দিকে হয়তো এসে এবার জাতিসংঘ অধিবেশনের আগে হয়তো এসে একটু কিছুটা পজিশন চেঞ্জ করেছে, এবং এটাও খুব স্ট্যানিং ছিল। সিএনএন বিবিসি বলছে এরা আসলে কতদিন পর্যন্ত সাস্টেইন করে, এটাও একটা বিষয় থাকে। এখানে কিন্তু পুতিনের সাথে ট্রাম্পের যে রিলেশনটা, এটা একটু সবচেয়ে অন্য প্রেসিডেন্টের সাথে আমেরিকার রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যে সম্পর্ক সেরকম, এটা একটু অন্যগুলো থেকে ডিফারেন্ট, একটু মানে তাদের মধ্যে একটা মনে হচ্ছে আর রাজনৈতিক সম্পর্কের থেকে ব্যক্তিগত সম্পর্কে আলাপচারিতার সম্পর্কটা একটু বেশি থাকে। এই জিনিসটা কিন্তু একটু মানে ট্র্যাকের বাইরে গিয়ে তারা তাদের জন্য যে তৈরি করা ট্র্যাক থাকে, যে ফরম্যাট থাকে, সেটার বাইরে গিয়ে তাদেরকে দেখা যাচ্ছে যে এক ধরনের সম্পর্ক তৈরি করছে। আসলে এই ক্ষেত্রে একটা সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটো দেশ, কারণ এটা বলাও কঠিন যে আসলে তাদের মধ্যে আসলে কি সম্পর্ক বিদ্যমান, এক্ষেত্রে খুবই টাফ জিনিসটা বলা। সুপ্রিয় দর্শক, আজকে বিশ্ব সংযোগের সর্বশেষ সেগমেন্ট যেটা নিয়ে আমরা প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে আপনার চীনের উপর আরো 100% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আমরা জানি যে আপনার চীন, নর্থ কোরিয়া, ইরান, রাশিয়া এইসব দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্ট বা সরকারের খুব একটা ভালো সম্পর্ক থাকে না। কিন্তু ট্রাম্প তার প্রথমবারেও এবং দ্বিতীয় দফায় নির্বাচিত হয়ে এইসব দেশের সাথে ইন্ডিভিজুয়ালি তার সম্পর্কগুলো ভালো। হ্যাঁ, আমরা যেমন পুতিনের সাথে আপনি কথা বললেন, ইরানের সাথে অত হার্ড লাইনে তার নাই। তারপর হচ্ছে নর্থ কোরিয়াকে সে বন্ধু বলে, আবার একটু ডাকাডাকিও করে, পুতিন তো তার বন্ধু। শি জিনপিংও একই অবস্থা, তিনি স্বীকার করে নিয়েছেন যে চীন একটি নির্বাচিত হওয়ার আগেও এই কথা বলেছিলেন, চীন একটা অগ্রগণ্য শক্তি, ইকোনমিক শক্তি, তাদেরকে অবহেলা করা যাবে না। কিন্তু ওই আমরা জানি যে ট্রাম্প দ্বিতীয় দফায় যখন ক্ষমতা আসলেন, দুইটা জিনিস নিয়ে পুরো সারা বিশ্বের তোলপাড় হচ্ছে। একটা হচ্ছে অভিবাসন নীতি, আর দ্বিতীয়টা হচ্ছে এই যে ট্যারিফ। এখন এই 100% ট্যারিফ চীনের উপরে, চীনও বলছিল যে তারা পাল্টা 145 দিবে। এখন এটা দিয়েছে কিনা এখন সর্বশেষ এখন পর্যন্ত তাদের পাওয়া যায়নি। এটা নিয়ে কিছু বলে এটা হচ্ছে চীনের কিন্তু আগে যে 30%, কিন্তু এই 30% উপর কিন্তু চীনের উপর দেয়, এই 100% অ্যাড হবে। এখন বিষয়টা হচ্ছে আপনি কেন চীনকে আসলে এই জিনিসটা হঠাৎ করে দিতে গেল। এখন ট্রাম্পের কিন্তু সবকিছুই ভালো দেখেন, পজিটিভ, চীনের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে, রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে, কিন্তু এই একটা ডিসিশন ট্রাম্পের শুল্ক নিয়ে, এটা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে খুব হঠাৎ, এবং সে কেন নিয়েছে এটার আসলে আমার কাছে ক্লিয়ার না, মানে এই এখনো পর্যন্ত তার যে লাস্ট ইয়ার থেকে ক্লিয়ার না। এখন বিষয়টা হচ্ছে কেন চীনের সাথে হঠাৎ করে আবার সে 100% কিছু ইয়ে দিতে গেল। এই পিছনে কিন্তু যে কারণটা আছে সেটা হচ্ছে একটা খনিজ যুদ্ধ। মানে এটা হচ্ছে আমরা জানি চীন যে ইন্টারন্যাশনালি একটা যে এক মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটা খনিজ, সেই খনিজটা আসলে চীনের কাছে রয়েছে, সেটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টস। এটা হচ্ছে এই খনিজটা, রেয়ার আর্থ এলিমেন্টসটাকে নিয়ে আসলে এক ধরনের যুদ্ধ শুরু হয়েছে, এবং এটাকে তার নিয়ন্ত্রণ করছে আসলে সরাসরি। এখন এতদিন পর্যন্ত হয়তো চীন কিছুটা রেখে চলছিল, এখন পুরোপুরি নিয়ন্ত্রণ কিন্তু চীনের হাতে, এবং এটা কিন্তু 90% পৃথিবীর 90% নিয়ন্ত্রণটা কিন্তু চীনের হাতে, যে চীনের নিজের কাছে দখলে আছে, মানে চীনের কাছে এই স্টকে আছে। এটা হচ্ছে এখন মাথা ব্যথার কারণ এখন হচ্ছে এই যে পৃথিবীর সব দামি আপনার ইলেকট্রনিক্স যে ম্যাটেরিয়ালসগুলো তৈরি হয়, বা যে ধরনের মোবাইল থেকে শুরু করে সবকিছু, এই জন্য এই খনিজ সম্পদটা খুবই জরুরি। এবং যেহেতু চীনের হাতে চলে গেছে, এবং চীন প্রযুক্তিগতভাবে খুবই ডেভেলপ, আমেরিকার মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে সেটা। আমেরিকা আসলে এমন একটা জায়গায় পড়েছে, এটা আসলে ইউএস এর যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এটা উত্তোলন করতেও তার কিছু বিধিনিষেধের সমস্যা আছে, এবং কিন্তু এটা আবার বাণিজ্য করা, এই জন্য এই সুযোগটাকে, এবং অভিযোগও আছে কিন্তু যে চীন এই আমেরিকার, এটা আমরা শুনি যে অলওয়েজ আমেরিকার দিক থেকে হয়, এই ক্ষেত্রে কিন্তু চীনের একটা বিরুদ্ধে অভিযোগ যে আমেরিকার যে পরিবেশবাদী সংগঠনগুলোকে সেটাকে চীন নিয়ন্ত্রণ করছে, যার কারণে তারাই সেটাকে উত্তোলনের দিকে বা যে কাজটা আমেরিকা করে থাকে সারা বিশ্বে, সেটা আমেরিকার উপরে চীন করেছে। এখন বিষয়টা হচ্ছে
এই ঘটনাটা এমন পর্যায়ে গেছে, এই মাসের শেষে একটা সাউথ কোরিয়াতে একটা চীনের প্রেসিডেন্টের সাথে একটা সামিটে দুই দেশের চীন এবং ট্রাম্প প্রেসিডেন্ট এবং ট্রাম্পের সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল। সম্ভবত শোনা যাচ্ছে যে কালকে যেটা শুনলাম সেটা হচ্ছে এটা সম্ভবত বাতিল হতে যাচ্ছে। মানে সম্পর্কটা আসলে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, মানে এখন তারা এই সম্পর্ক এটা বাতিল করতে চাচ্ছে। এবং আপনি জিনিসটা জানেন, এই যে মেরুকরণের রাজনৈতিক যে মেরুকরণ, তার মধ্যে ঢুকে যে শুল্ক, এই শুল্কটা ঢোকার পর এখন কিন্তু সব দিক থেকে আপনি দেখেন, আপনি যদি রাশিয়ার আমি একটু করে অন্যদিকে যেতে চাচ্ছি, রাশিয়ার সাথে যে সম্পর্কটা, ভারতের সাথে যে সমস্যাটা, সবকিছু কিন্তু এখান থেকে শুরু হয়ে সেটা চলে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ আপনার ছিল কিন্তু অর্থনৈতিক ঝামেলা, সেই ঝামেলা থেকে শুরু করে এখন চলে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। এবং আপনি কালকে লাস্ট, আমি আমাদের যদিও ওটা আপনি এতে আসা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম হয়েছে, আমরা যেহেতু লাস্ট যে ঘটনাটা এবং পৃথিবীতে ঘটছে মানে আমাদের পাশেই, সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে যেই ইয়েটা মানে ওখানে এখন মজার বিষয় হচ্ছে এই চীনকে আটকানোর জন্য কিন্তু আমেরিকা একটা ঘাঁটি সাথে পুরো একটা ঘাঁটি ফেরত চাইছে এবং আফগানিস্তান দিতে রাজি হচ্ছে না, এবং চীনও কিন্তু তার একটা হুঙ্গা দিয়ে ভারত। এবং মজার বিষয় হচ্ছে, মজার খুব ইন্টারেস্টিং, সেটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে কিন্তু, মানে আপনি পাশাপাশি রাখেন অর্থনীতি এবং যুদ্ধ কিন্তু খুব দ্রুত কিন্তু চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে, যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী যখন ভারত সফর করছে, তখনই কিন্তু পাকিস্তান হামলা করছে আফগানিস্তানে। এখানে ইন্টারেস্টিং বিষয়টা যেটা হচ্ছে যে পাকিস্তান এই যুদ্ধের শুরু করার পর, আক্রমণটা শুরু করার পর আমার যেটা মনে হচ্ছে যে আসলে এই যে এই মেরুকরণের যেই ধাপগুলো আমরা দেখছি, ধাপের যে পর্যায়ে এটা এখন পৌঁছে আছে, সেখানে আসলে এই যুদ্ধটা কিন্তু হওয়ার কথা ছিল না। এই আফগানিস্তানের সাথে ঝামেলাটা হওয়ার কথা ছিল না। উনি আফগানিস্তানের মন্ত্রী গেলেন ভারতে, ঠিক সেই সময়ে অন্য ইস্যুতে অন্য একটা বিষয়ে তারা ওখান থেকে আক্রমণ চালালেন, পাকিস্তান আক্রমণ চালালো। এবং ইন্ডিয়া কিন্তু একটা উত্তরও দিচ্ছেন যে, মানে সরাসরি হয়তো উত্তর দিচ্ছেন না, যে আফগানিস্তানের পাশে তারা থাকছেন, এই ধরনের। এই যে নতুন করে এই জায়গাটা ইন্টারেস্টিং আরেকটা, মানে যুদ্ধর সাথে সম্পর্কিত ছিল না, নতুন ভাবে একটা আরোপিত যুদ্ধ। এই যুদ্ধ এই আমার কাছে মনে হচ্ছে একটা ইন্টারেস্টিং এই জায়গাটা, যে আপনি একটা নতুন কিন্তু আপনার দেখেন ধাঁচ তৈরি হয়েছে। এবং এখানে কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং বিষয় সেটা যে রাশিয়া এখনো কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেনি। চীন কিন্তু কথা বলতে হবে, কারণ চীনের যে ঘাঁটিটা আসলে ইউএসএ চাচ্ছে, সেখানে কিন্তু এক ধরনের 50 মাইল দূরেই হচ্ছে চীনের। এখন এইটা কি সম্পর্কিত না কেউ এখনো মানে ক্লিয়ার করেনি, কিন্তু বিষয় হচ্ছে এটা আসলে সম্পর্কিত হয়ে যাবে। 2 দিন পর দেখবেন চীন আফগানিস্তান এবং রাশিয়ার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যেই দ্বন্দ্ব এখন চলছে, সেখানের মধ্যে চীন একটা ভূমিকা নেবে, কারণ চীনকে ভূমিকা নিতে হবে। তার ভৌগোলিকগত কারণে, তার যুদ্ধের যে কৌশল, সেখানে তাকে ভূমিকা নিতে হবে। এবং এই ভূমিকা নেওয়ার ফলে আপনি যেটা দেখবেন সেটি শেষ পর্যন্ত এই যে আফগানিস্তানও কিন্তু এই বলের মধ্যে ঢুকে যাবে, এই চীন এবং রাশিয়ার বলের, ভারতের যে বলে ঢুকে যাবে। এই যে তাদের যে এই যে দেখেন শুরু হয়েছিল কিন্তু শুল্ক দিয়ে একটা সমস্যা, সেই সমস্যা গড়াতে এখন কোথায় চলে আসলো না, আফগানিস্তানে চলে আসছে। আফগানিস্তানকে এখন তারা নতুন, আমাকে এটা স্বাভাবিকভাবে এই সুযোগটা ভারত নেবে, এই সুযোগটা চীন নেবে, এই সুযোগটা রাশিয়া নেবে। এখন তাদের এই যে বিষয়টা শুরু, আমি বারবার যেটা দেখছি যে ট্রাম্প শুরু করেছেন আসলে শুল্ক দিয়ে, কিন্তু এটা শেষে কি দাঁড়াচ্ছে এমন এটা একটা ন্যাটো বিরোধী জোট, এটা একটা ইউরোপিয়ানদের বিরোধী জোট, এটা ইউএসএ বিরোধী জোট। হ্যাঁ, এবং এটা শেষ পর্যন্ত এইটার অর্থনৈতিক যুদ্ধ থেকে স্থলযুদ্ধ এবং শুরু করে সব ধরনের যুদ্ধের মধ্যে এখন একটা নতুন একটা রূপ পেয়ে যাচ্ছে। সেটাই, তার মানে হচ্ছে যে পৃথিবীতে মাটির নিচে যত খনিজ সম্পদ নিয়ে এটাই নিয়ে এখন এক প্রকার মানে আপনার যে আসলে এখন বন্ধু হতেও বা শত্রু হতেও খুব একটা কারণের প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনি যে কোনো একটা ইস্যু হলে এখন দেখা যাচ্ছে যে ওই যার স্বার্থ থেকে শেষে আলাদা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখন মানে বর্তমান প্রেক্ষাপটে। আপনি দেখেন যে আফগানিস্তানের যুদ্ধ আসলে হওয়ার কথা ছিল না, কোনো ধরনের পূর্ব কিছু মানে থাকে না, থাকে না, মানে তারপর হঠাৎ করে এরা কোত্থেকে চলে আসলো, আমেরিকা চাইলো, ঘাঁটি চাইলো, এই মানে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। ধন্যবাদ আপনাকে, আজকে খুব সুন্দরভাবে সব ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় দর্শক, আজকে বিশেষ সংযোগ এখানে শেষ করছি। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান, আন্তর্জাতিক কোনো টপিকের বিষয়ে, আমাদেরকে কমেন্টে লিখুন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে জানানোর। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো গেস্টের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।